বাংলাদেশ প্রতিদিন। দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান সরকারি দলের প্রভাবশালীরা। বিরাট একটা তালিকা আছে এখানে। আমি মনে করি 2 ডজন না, সংখ্যাটা আরো অনেক বেশি হবে। এদের সংখ্যা জানা গেছে, এদের কথা জানা গেছে, সব হিসাব নিকেশ হয়তো পুরোপুরি পাওয়া যাবে। শ্রীলঙ্কার মতোই কি দেশের মন্ত্রী এমপিদের অনেকে একে একে দেশ ছাড়ছেন? গত কয়েকদিনে বর্তমান মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রী, চলমান সংসদের অনেক এমপি, বলতে গেলে 2 ডজনেরও বেশি মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন। এটা সবসময় দেখেছি, এই যে যুবলীগ, ছাত্রলীগ, তারপরে বড় বড় ব্যবসায়ী, নেতা, রাজনীতিবিদ, তারা যেভাবে আওয়াজ দিত শেখ হাসিনার পাশে আছি, বিএনপি জামাতকে শিক্ষা দেব, এই করবো সেই করবো, এখন দেখা যাচ্ছে যে যারা বড় বড় আওয়াজ দিয়েছে এখন তারাই সবার আগে পালিয়ে যাচ্ছে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশ ছেড়েছেন কয়েক ডজন এমপি মন্ত্রী। গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে তৎক্ষণাৎ ফ্লাইটের টিকিট কেটে দেশ ছেড়েছেন বেশ কয়েকজন এমপি নেতা মন্ত্রী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কোটা সংস্কার তাণ্ডবের মধ্যেই দেশ ছেড়েছে 2 ডজন মন্ত্রী এবং এমপি। সরকার পতনের একটা নজির দেখা গেল এবারে। ছাত্রদের যে আন্দোলন চলছে এবং দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছে। দেশ ছেড়ে রীতিমতো পালিয়ে গেছে বলা যেতে পারে আগে ভাগেই। আবার পরিস্থিতি অনেকটা শান্ত হওয়ায় বিদেশে অবস্থান করা কেউ কেউ দেশে ফিরে আসতে চায়, তবে এখনও আসেনি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাইয়ে পাড়ি জমায়। এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে বিশিষ্টজনেরা। আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো জানিয়েছে, দেশের এই তালমাতাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগের সবাই এদের নাম নিয়েও তুমুল হইচই হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তার মানে বোঝা গেল যে আগেভাগে দেশ ছাড়ার উদ্দেশ্য তারা বুঝতে পারছে, তারা আভাস পেয়েছে এই সরকারের পতন অনিবার্য। এজন্যই জীবন বাঁচাতে আগে থেকে দেশ ত্যাগ করেছে, তারা বিদেশে পাড়ি জমিয়েছে। সেভ এক্সিট যাকে বলে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কয়েকটা প্রতিবেদন দেখব। দেখুন আওয়ামী লীগ সরকারের কিভাবে পতন শুরু হয়ে গেছে, কিভাবে তারা পালিয়ে যাচ্ছে, দেশ ছেড়ে পালাচ্ছে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশ ছেড়েছেন কয়েক ডজন এমপি মন্ত্রী। গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে তৎক্ষণাৎ ফ্লাইটের টিকিট কেটে দেশ ছেড়েছেন বেশ কয়েকজন এমপি নেতা মন্ত্রী। পাড়ি জমান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশে। তবে এমন পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মনে করেছেন বিশিষ্টজনেরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কোটা আন্দোলনে সহিংসতা যখন তুঙ্গে, ঠিক তখনই দেশ ছাড়তে দেখা গেছে প্রায় 2 ডজন এমপি মন্ত্রীকে। কেউ যুক্তরাষ্ট্র, কেউ বা কানাডা, কেউ অস্ট্রেলিয়া, কেউ আবার যুক্তরাজ্য, কেউ একা, কেউ আবার সপরিবারে সফর করেছেন। তবে দেশের এমন দুঃসময়ে তাদের বিদেশ যাত্রা নিয়ে নানান মহলে রয়েছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। জানা যায়, কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল, ঠিক তখনই গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। একদিন পর 16 জুলাই লন্ডন যান ঢাকা 16 আসনের এমপি ইলিয়াস মোল্লা। পরবর্তীতে তিনি দেশে ফিরে আসেন 26 জুলাই। একই দিনে পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছুক্ষণ আগে একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই যান মালয়েশিয়াতে। তার সঙ্গে ছিলেন তার পরিবারের 4 সদস্য। এদিন
আরও 2 এমপি বিদেশ যান। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের 4 সদস্য নিয়ে গিয়েছেন সিঙ্গাপুরে। অপরজন হলেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। 17 জুলাই অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম 1 আসনের এমপি মাহবুবুর রহমান। এ সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। সূত্র বলছে, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও আমেরিকা থেকে দেশে ফিরে আসেন 17 জুলাই। রাত 11:22 সাবেক পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায়। তিনি ফিরে আসেন 28 জুলাই। ভোলা 3 আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন সস্ত্রীক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত 26 জুলাই। এছাড়া যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবার সহ ভারত যান 29 জুলাই। নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান গত 26 জুলাই ব্যাংকক গেছেন। রাত 11:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন। এছাড়া ফরিদপুর 4 আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন গত 23 জুলাই ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। এছাড়া ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুম লন্ডন থেকে 25 জুলাই ফিরেছেন দেশে। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান কানাডার উদ্দেশ্যে পাড়ি জমান 25 জুলাই। যদিও এটি তার সরকারি সফর বলেই জানা গেছে। নৌকা ডুবে যাচ্ছে, আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে, আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না। আপনি পতনের সময় কতগুলো লক্ষণ খুব স্পষ্ট ভাবে দেখবেন। অনেকগুলো লক্ষণ আমি চারপাশে দেখছি। আজ দুটো নিয়ে কথা বলতে চাই, খুব সহসাই। আরো অনেকগুলো লক্ষণ আছে, আমি সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করবো, কারণ ওগুলো আলাদাভাবে আলোচনার দাবি রাখে। খুব কমন একটা বিষয় হয় যখন আপনি আপনার ঘরে আগুন লেগে যায়, নিজ ঘরে আগুন লেগে যায়। আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে। আমরা অনেকে হয়তো খেয়াল করেছি, দুদিন আগেই একটা গেট টুগেদারের মতো সভার মতো করেছিলেন জনাব ওবায়দুল কাদের। ওখানে উনি ইনভাইট করেছিলেন ছাত্রলীগের বর্তমান এবং সাবেক সব নেতাদেরকে। উদ্দেশ্য খুব সিম্পল। আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি যে উনি যে ধরনের কথা বলছেন, যে উদ্দেশ্যে এদেরকে ডাকছেন, যেসব কথা তাদের সামনে বলছেন, এটা গৃহযুদ্ধের উস্কানি দেওয়ার মতো। কিন্তু আওয়ামী লীগের এখন আর কোনো উপায় নাই। তাকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে হলেও সিরিয়ার বাশার আল আসাদের মতো করে হলেও ক্ষমতায় থাকার চেষ্টা করতে হবে। কারণ পুলিশ বিজিবি দিয়ে নির্বিচারে গুলি করে মানুষ মেরে পারা যায় নাই, কারফিউ সহ মিলিটারি লেগেছে। সো তারা এখন চেষ্টা করছেন আগের মতো আবারও আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজনকে পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় মহল্লায় রেখে তাদেরকে দিয়ে মার্সেনারির ভূমিকা পালন করা, আগে যেমন করতো। যদিও টাইম পুরো পাল্টে গেছে। এই দেশে মানুষ যারা ছাত্রলীগ আওয়ামী লীগ পচে টছে না, অলরেডি দেখা হয়ে গেছে। আর বহুবার বলছে, আমি যদি ছাত্রলীগ করতাম, যুবলীগ করতাম, আওয়ামী লীগ করতাম, আমি এখন পালিয়ে বাঁচার চেষ্টা করতাম। এটাই স্বাভাবিক। কি দরকার এদেরকে ক্ষমতা রাখা? এদেরকে ইউজ করে আমি আমার কয়েক প্রজন্মের টাকা বানিয়ে ফেলেছি, তাহলে আর কি আসে যায় এদেরকে ক্ষমতায় রাখার? জানো যাবে না, বেঁচে থাকবো এবং আমি সহজ মতো খুব আরামসে পৃথিবীর কোনো ভালো সভ্য দেশে বসবাস করবো। অলরেডি টাকা পয়সা পাঠিয়েই রেখেছে নিশ্চয়ই। যাই হোক, যারা ওবায়দুল কাদের তাকে ডেকেছিলেন এবং একটা পর্যায়ে তাকে উঠে চলে যেতে হয়েছে। যেটা হয়েছিল আমি একটু পড়ি। নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ে দোতলায় সম্মেলন কক্ষে উপস্থিত হন। এর মধ্যে সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন। তাদের সাথে কোনো আলোচনা না করে গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করে। এতে তাদের মধ্যে তারা ক্ষুব্ধ হয়ে তাদের মধ্যে কথা বলতে থাকে। তারপর একটা পর্যায়ে সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, মতবিনিময় সভায় ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন? তাহলে আমাদের ডাকলেন কেন? আগে আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন, তারপর ব্রিফ করবেন। তারা করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন। তারপর একটা পর্যায়ে যেটা হয়, উনি অতীতের অভিজ্ঞতা থেকে তারা আগে আজ করতে পেরেছিলেন যে ওবায়দুল কাদের বক্তৃতা করে চলে যাবেন, যেটা সবসময় হয়। সাবেক ছাত্র নেতারা আরো বলেন, হট্টগোল শুরু হলে প্রথমে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায় কে কে, কিন্তু এরপরও হট্টগোল চলতে থাকে। এরপর সংবাদ সম্মেলন অন্যান্য দিনের মতো দীর্ঘ না করে সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। এ সময় পেছনে বসা ছাত্রলীগের সাবেক এক নেতা ভুয়া বলে আওয়াজ করেন। তারপর অনেকেই ভুয়া বলে ওঠেন। তারপরে তিনি তাদের সাথে আলাপ না করে নিজের কক্ষে চলে যান। তাদের সাথে ওই আলাপটাও আর তুলতে পারেন নাই। তিনি কিন্তু ওই যে কি বক্তৃতা করছেন সেটা আমরা মিডিয়ায় শুনেছি, ওই একই রকম সবাইকে জেগে উঠতে হবে, আমরা নাহলে শেষ হয়ে যাব। আবারও ছাত্রলীগের আওয়ামী লীগের সাবেক নেতা তাদেরকে লেলিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু কাজ হয় নাই। এবং শুধু সেটা না, ছাত্রলীগের নেতারা যখন এই জিনিসগুলো করছেন তখন মিডিয়ার উপরও তারা চড়াও হয়েছিলেন। মাথাটা ঠিক নাই। সো নিজেদের ঘরের আগুনটা আমরা দেখতে পাচ্ছি। তো অনেক ছাত্র নেতা বলেছেন, অনেক জায়গায় মিডিয়াতে এরকম নিউজ এসছে যে পদপদবীর সময় তাদের কোনো যোগ থাকে না, খেয়াল থাকে না। এখন ক্ষমতা যাচ্ছে, ক্ষমতায় ঝামেলা হচ্ছে, তাই তাদেরকে ডাকা হয়েছে। এবং জনাব ওবায়দুল কাদেরের কথার মধ্যে একটা রিফ্লেকশন ছিল, উনি মান অভিমান ভুলে সবাইকে একসাথে কাজ করতে বলা হচ্ছেন, কারণ বিরাট হুমকি সামনে আছে। ওই যে বললাম,
যারা পদ পায় নাই, যারা যা যা হালুয়া রুটি যতটা চেয়েছিল ততটা পায় নাই, তারা এখন কেন এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে? বা যারা অনেকও পেয়েছে তারাও বা থাকবে কেন? সো আগুন লেগেছে, আগুন লাগছে, আগুন ছড়িয়ে পড়বে, আওয়ামী লীগের নিজেদের মধ্যে ছড়িয়ে পড়বে। এটাই ঘটবে এখন। চাচা আপন প্রাণ বাঁচা, এই একটা স্লোগান আছে না, প্রাণ বলতে আমি পিঠ বাঁচানোর কথা বলছি। আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি, দেশ স্বাধীন হলে আওয়ামী লীগের যে কোনো লোকজনের উপরে কোন রকম কোনো শারীরিক হামলা বা যে কোনো কিছুর বিরোধিতা আমি করব, কিন্তু ফিট বাঁচানো, যান বাঁচানো বলতে বিচার ফেস করা থেকে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না। প্রত্যেককে, এই দেশটাকে যেভাবে যেভাবে ধ্বংস করা হয়েছে, সহি একটা বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের প্রতি ইনসাফ করা হবে, ইনসাফ করা হবে। তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে দেওয়া হবে, বেশিও না কমও না, তাদের প্রতি ইনসাফ হবে। সো ওই বাচ্চাটাও তো অ্যাটলিস্ট বাঁচার চেষ্টা করবে। কোটি কোটি, কেউ কেউ শত শত কোটি, কেউ কেউ হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, তারা একবার দেশে থাকতে হবে কেন? একই সাথে আরেকটা ঘটনাকে মেলাতে চাই, এটা সরকারপন্থী পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান সরকারি দলের প্রভাবশালীরা। বিরাট একটা তালিকা আছে এখানে। আমি মনে করি 2 ডজন না, সংখ্যাটা আরো অনেক বেশি হবে। এদের সংখ্যা জানা গেছে, এদের কথা জানা গেছে, সব হিসাব নিকেশ হয়তো পুরোপুরি পাওয়া যাবে। কয়েকটা একটু পড়ি। 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, উনি চলে গিয়েছিলেন। 16 জুলাই লন্ডন গিয়েছিলেন ইলিয়াস মোল্লা, এবং 26 তারিখ ফিরেছেন। বুঝতে পারছি আমরা সময়টা কিরকম। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 1 আসনের এমপি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। তারপরে কিছুক্ষণ আগেই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই মালয়েশিয়া যান পরিবারের সদস্য সহ। এছাড়াও আরো অনেকে গেছেন, যেমন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন পরিবারের সদস্য সহ। কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন চীনে গেছেন। 17 জুলাই 1:11 গেছেন চট্টগ্রাম 1 আসনের এমপি হাবিবুর রহমান। ঢাকা 5 আসনের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। তারপরে এমিরেটসের ফ্লাইটে ভোলা 4 আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর 27 জুলাই। তারপরে আব্দুল মোমেন ছিলেন আমেরিকাতে, তিনি ফিরে আসেন 28 জুলাই। ভোলা 3 আসনের এমপি নুরুল নবী চৌধুরী 26 জুলাই দেশে ফিরে এসেছেন, এর আগে দেশের বাইরে ছিলেন। এগুলো একটা বিরাট তালিকা, বিরাট তালিকা। এখানে অন্তত 24 জনের কথা বলেছে, সময় সহ দেয়া, কে কোন দেশে গেছেন সেটা দেয়া হয়েছে। একটা জিনিস আমরা বুঝতে হবে, সেটা হচ্ছে সরকারের ভেতরে কতটুকু কি হচ্ছে আমরা তো আসলে কতগুলো বাইরের উপসর্গ দেখে, লক্ষণ দেখে বুঝতে পারি। আমরা বুঝতে পারি ভেতরে কি অবস্থা হচ্ছে, কিন্তু যারা এই সরকারের সাথে বিভিন্ন জায়গায় নেতা আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা এই ভেতরের পরিস্থিতি আরো অনেক ভালো বুঝতে পারেন। সুতরাং তারা যখন পালিয়ে বাঁচার চেষ্টা করেন, দূরে থেকে হাওয়া বোঝেন, তারপরে যখন সব শান্ত হয়, তারপর যখন দেশে ফিরে আসেন, তখন আমরা বুঝতে পারি খুব ক্লিয়ারলি সিরিয়াস গড়বড় হয়েছে। এবং আমি আবারও বলছি, অনেক উদাহরণ আছে, এমনকি প্রধানমন্ত্রী নিজে যেভাবে আচরণ করছেন, যা বিহেভ করছেন, সেগুলো আমাদেরকে ক্লিয়ারলি ইন্ডিকেশন দেয় সরকারের খুবই খারাপ পরিস্থিতি এখন তাদের অভ্যন্তরে আছে। আমরা একটা কথা বলতে পারি, আমি বহুদিন বলেছি, এই অন্তত ক্র্যাকডাউন যখন আপাত দৃষ্টিতে শান্ত হয়েছে, তারপরও আমরা দেখব কোনো কিছুর আর ভয়, কোনো কিছু ধার ধারছে না, কোনো কিছু ধার ধারছে না। বিশেষ করে রোড টু জাস্টিস যে প্রোগ্রামটা ছিল, সারা দেশে সকল বাধার পরও নেমে এসছে। অথচ দগদগে জাজ্জল্যমান স্মৃতি আছে, গুলি করে যে কোনো সময় মারা যেতে পারে, আহত হতে পারে, অন্ধ হয়ে যেতে পারে, কিন্তু নেমেছে, কেউ কোনো কিছু কেয়ার করে। এবং সারা দেশ এখন একত্র হয়ে যাচ্ছে। শিক্ষক, আইনজীবী, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, ডিরেক্টরস, সব সেক্টরে সব রকম লোকজন এখন একত্র হচ্ছে। এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় মানুষের যে কম্বাইন্ড উইজডম, সেই জিনিসটা বলছে এদের দিন আসলে আর নাই। এবং যখন এই ঘটনাগুলো ঘটছে, সরকারের দিক থেকে আমরা আচরণ দেখতে পাচ্ছি। এটা শুধু দেশের অভ্যন্তরের কথা শুধু না, দেশের বাইরে থেকেও নানা রকম চাপ তৈরি হয়েছে সরকারের বিভিন্ন দিক থেকে। শুধু স্টেটমেন্ট বলে একসময় তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল, সেই জায়গাগুলো সব পাল্টে গেছে। এখন এটাকে আরো খুব বড় স্কেলে সবকিছু হয়ে দাঁড়াচ্ছে, এবং আমরা উল্টো পাল্টা কাজ দেখছি প্রচুর সরকারের দিক থেকে। সুতরাং আমরা বলতে পারি আমরা আরো মিলিয়ে নিতে পারবো, আরো মেলাবো, সরকারের দিন শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ আর খুব বেশি দিন আসলে ক্ষমতায় নাই। কারণ আমরা আজকে একটা প্রোগ্রাম আছে জানি, সেই প্রোগ্রামটাতেও আমরা সিরিয়াসলি বিশ্বাস করতে চাই, ছুটির দিন নামাজের পর প্রোগ্রাম, আমরা বিশ্বাস করব, আমরা দেখব, আমরা নিশ্চিতভাবে মিলিয়ে নিতে পারবো। আজও বহু মানুষ রাস্তায় নেমেছে, তারা তাদের মতো করে তাদের কর্মসূচি পালন করছে, এবং প্রতিটা ক্ষেত্রে সরকারের পরাজয় নতুন করে ত্বরান্বিত হবে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই।
খুব অল্প সময় দূরে আছি আমরা একটা সত্যিকার স্বাধীন ইনসাফের বাংলাদেশ থেকে। শ্রীলঙ্কার মতোই কি দেশের মন্ত্রী এমপিদের অনেকে একে একে দেশ ছাড়ছেন? গত কয়েকদিনে বর্তমান মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রী, চলমান সংসদের অনেক এমপি, বলতে গেলে 2 ডজনেরও বেশি মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন। এবং এর মধ্যে যদিও সাবেক মন্ত্রী বা সাবেক এমপিদেরও কেউ কেউ রয়েছেন। আর কেন শ্রীলঙ্কার মতো বললাম, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে গত কয়েকদিনে দেশের যে চলমান ছাত্র আন্দোলন এবং তাকে কেন্দ্র করে যে সহিংসতা, এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের প্রধানমন্ত্রীও মন্তব্য করলেন শ্রীলঙ্কার মতন নাকি বাংলাদেশে অভ্যুত্থানের ষড়যন্ত্র চলছিল। অভ্যুত্থান কোন পর্যায়ে হয়, কি জন্য হয়, অভ্যুত্থানটা নেগেটিভ অর্থে নেব নাকি পজিটিভ অর্থে নেব, সামরিক অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান, নিশ্চয়ই এর মধ্যে তো অনেক পার্থক্য আছে। এই বিষয়ে আমি আগে কথা বলেছি। তবে প্রধানমন্ত্রী বা সরকার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত কয়েকদিন আগে বলেছেন যে গণ অভ্যুত্থান করার চেষ্টা করছিল, শ্রীলঙ্কার মতন গণভবন দখলে নেওয়ার ষড়যন্ত্র চলছিল। যাও, যেহেতু শ্রীলঙ্কার মতো শব্দগুলো উচ্চারণ করেছেন সরকার দলের সাধারণ সম্পাদক এবং আমাদের খোদ প্রধানমন্ত্রী, তো শ্রীলঙ্কার মতোই কি দেশ ছাড়ছে দেশে টালমাটাল অবস্থায় মন্ত্রী এমপিদের অনেকে? কেননা শ্রীলঙ্কাতেও তো ঠিক একই রকম ঘটনা ঘটেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। শ্রীলঙ্কাতে যখন প্রধানমন্ত্রীর বাসভবন, প্রেসিডেন্টের বাসভবন দখলে নিলেন উন্মত্ত জনতা, ক্ষুব্ধ জনতা, এবং এই পরিস্থিতি যে ঘটতে যাচ্ছে তার আলামত পেয়ে আগেভাগেই যেমন সরকারি কর্মকর্তাদের, মন্ত্রীদের অনেকে দেশ ছেড়েছিলেন, ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের পরেও বা ওই মুহূর্তে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, প্রেসিডেন্ট পালিয়ে গেলেন, ঠিক একই রকম অবস্থা কি তাহলে বাংলাদেশেও দেখা যাচ্ছে? নচেত কেন প্রশ্ন উঠেছে যে এই টালমাটাল অবস্থায় দেশের কেন মন্ত্রী এমপিরা একে দেশ ছাড়ছেন? কি বলা হবে, তাদের আগের কোনো শিডিউল ছিল, তাদের আগের কোনো প্রোগ্রাম ছিল ব্যক্তিগত, এরকম কিছু? যদি তাই হয়ে থাকে, যখন দেশের সব কিছু ক্লাবস হয়ে যাচ্ছে, দেশের ব্যবসা বাণিজ্য, ইন্টারনেট সব কিছু বন্ধ করে দেওয়া হলো, অফিস আদালত বন্ধ করে দেওয়া হলো, তার মধ্যেও এই মন্ত্রী এমপিরা যান কিভাবে দেশের বাইরে? কিভাবে দেশকে এমন অবস্থায় ফেলে চলে যান? আমাদের ধারণা, অনেকে মনে করছেন যে তারা হয়তো আগে ভাগে পালানোর চেষ্টা করেছেন। তবে একটি কথা না বললেই নয়, অবশ্যই এর মধ্যে আবার কেউ কেউ ফিরে এসেছেন। 15 জুলাইয়ের আগে যারা দেশ ত্যাগ করেছিলেন তাদের মধ্যে আবার কেউ কেউ 25, 26 বা 21 তারিখে ফিরে এসেছেন। এই জায়গাও হয়তো প্রশ্ন থাকতে পারে, তাহলে তারা কেন ফিরে এসেছেন? হতে তো পারে যে তারা প্রস্তুতি নিয়ে যাননি, তারা হয়তো গোছগাছ করার জন্য হয়তো এসেছেন, হয়তো যে কোনো সময় আবার উড়াল দিতেও পারেন। আমরা ঠিক এক্সাক্ট ইনফরমেশনটা ঠিক পাচ্ছি না। তবে তারা যে অনেকেই একে একে দেশ থেকে বা দেশ ছেড়েছেন, বিদেশে গেছেন বিভিন্ন জায়গায়, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন, এসব রাষ্ট্রে গেছেন না অনেকে। কারা গেছেন একটু আপনাদেরকে জানাই। তার মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল, তিনি তার পরিবারের 5 সদস্য নিয়েই উড়াল দিয়েছেন গত 15 জুলাই সম্ভবত। রয়েছেন বর্তমান মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান, রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফামা রুহুল হক, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং বর্তমানে সংসদ সদস্যদের অনেকেই। কেন তারা একসাথে এতজন একদিন পর বা একদিন আগে পরে এইভাবে চলে গেলেন? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। যেহেতু সরকারের পক্ষ থেকে একটা দুর্দান্ত, খুব ভয়ঙ্কর কথা ছড়ানো হচ্ছে, এমনকি ভারতের হাই কমিশনার তিনি গণভবনে গেছেন দেখা করতে, সেখানেও প্রধানমন্ত্রী এই বিষয়টি তুলেছেন যে শ্রীলঙ্কার মতন একটা অভ্যুত্থান ঘটানোর বা একটা ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র থাকতেই পারে বিরোধী পক্ষের ষড়যন্ত্র থাকবে না তো কার থাকবে? সরকার যদি ষড়যন্ত্র করে ঢালাওভাবে গ্রেপ্তার করতে থাকে, সরকারের বাহিনীগুলো গুলি চালাতে থাকে, তাহলে তো বিরোধী পক্ষ ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো করতে পারে। হ্যাঁ, অবশ্যই জঙ্গি স্টাইলে যদি কিছু হয়ে থাকে সেগুলো আমরা কিছুতেই সমর্থন করি না। যাই হোক, সেগুলো এখন আর ধোপে টেকবে না। এখন অবস্থাটাই এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন নেগেটিভ অর্থে কোনো কথা বললেও সেটি মানুষের, মানে পজিটিভ অর্থে কথা বললেও সেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। মানুষ এতটাই এখন বিক্ষুব্ধ। শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক অবস্থা হবে কিনা সেই বিষয়টি নিয়ে যেমন গত 2-3 বছর ধরে নানান ধরনের বিশ্লেষণ চলছে, অর্থনীতিবিদরা কথা বলছেন, তাদের আশঙ্কার কথা জানাচ্ছেন। সেই জায়গা থেকে এখন যদি মন্ত্রী এমপিরা
অনেকে আগে থেকে জনরোষের ভয়ে দেশ ছেড়ে থাকেন, অস্বাভাবিক কিছু নয়। এবং এও তো আমরা দেখেছি শ্রীলঙ্কাতে সরকারি কর্মকর্তা যেভাবে মানে ঢাকা শহরের বাসে ওঠার মতন তড়িঘড়ি করে একটা সাংঘাতিক জনাকীর্ণ বাসের মধ্যে যেমন হ্যান্ডেল ঝুলতে ঝুলতে যায়, ওরকম প্লেনের পাদানিতেও আমরা দেখেছি যে সেভাবে ঝুলতে যাচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখে শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা জনরোষের ভয়ে প্রাণ বাঁচানোর তাগিদে তারা এইভাবে প্লেনে ঝুলে গেছে। সেই ছবি তো আমরা এখনো মুছে ফেলতে পারি না আমাদের চোখ থেকে। অতএব এই দেশেও যদি কিছু হয়ে থাকে অস্বাভাবিক কিছু নয়। আর যে ছাত্রনেতারা ডিবির কারাগার থেকে মুক্ত হলো, তারা যেমন কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়, আবার তারা শুক্রবার যৌথ বিবৃতি দিয়েছে। এবং যৌথ বিবৃতিতে তাদের যে বক্তব্য তাতে স্পষ্ট যে এই আন্দোলনে স্ফুলিঙ্গ ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং তাদেরকে যে ডিবি হেফাজতে কিভাবে রাখা হয়েছিল সেই কথাগুলো তারা স্পষ্ট করেছে। তারা যেখানে বলছে যে তাদের নিরাপত্তা দরকার, সেখানে তাদেরকে ডিবির লোকজনেরা তাদেরকে তুলে নিয়ে গেল, আটকে রাখলো এবং সম্পূর্ণভাবে বলেছে স্পষ্টভাবে যে তারা যে বিবৃতিটি দিয়েছিল তারা স্বেচ্ছায় দেয়নি, তাদেরকে জোর করে বল প্রয়োগ করে ভয় ভীতি প্রদর্শন করে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাটি তাদের মুখ থেকে বের করা হয়েছে। এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কি ধরনের আচরণ করেছে সেই কথাটিও তারা তুলে ধরেছে যৌথ বিবৃতিতে। কারো 14 ঘন্টা বসিয়ে রেখেছে যারা তাদের পরিবারের অভিভাবকেরা দেখা করতে গিয়েছিলেন তাদেরকে, এবং বসিয়ে রাখার পরও তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমন সুন্দর এমন অসাধারণ হেফাজতে তাদের রাখা হয়েছিল। এবং তারা স্পষ্টভাবে বলেছে যে তাদের সঙ্গে নাটক করা হয়েছে আন্দোলন থেকে তাদের দূরে রাখতে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও তারা উল্লেখ করেছে, ডিবি প্রধান সাবেক ডিবি প্রধান হারুন রশিদের কথা তারা উল্লেখ করেছে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বারবার বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী যে মিথ্যে কথা বললেন জাতির সঙ্গে যাতে তাদের হেফাজত দেওয়া হচ্ছে, হেফাজত রাখা হয়েছে, এই মিথ্যের কি হবে? ডিবির হারুন সাহেব তো কি করে না করে তা তো আমরা জানি, সেগুলো আলোচনা হচ্ছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন মন্ত্রীর বক্তব্য যখন পুরোপুরি মিথ্যে প্রমাণিত হয়, কত ধরনের মিথ্যে বলে আমরা জানি, সবাই দুয়ে চার মিলাতে পারে। কিন্তু যেখানে স্পষ্টভাবে এটি উল্লেখ করা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন তাদের হেফাজত রাখা হচ্ছে, ছাত্ররা তো বলেছে আমরা হেফাজত থাকতে চাইনি, আমাদেরকে আটকে রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তারপরেও মুখ দেখাবেন যাদের সামনে, শুধু স্বরাষ্ট্রমন্ত্রী কেন, তার চেয়ে অনেক বড় বড় কথা ব্যক্তিরা মুখ দেখাবেন, একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। মানুষ বুঝতে পারছে যে এখানে সত্য অসত্য কতখানি, তারপরে তাদের কিছু যায় আসে না, তারা মিথ্যে রচনা করে সেগুলো জাতির সামনে উপস্থাপন করছে, জাতীয় উদ্দেশ্য ভাষণ দেওয়া হচ্ছে। অতএব এই আন্দোলন কোথায় গিয়ে থামবে সেটি অনুমান করা আসলেই অনেকখানি সহজ এই মুহূর্তে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। বয়স তো কম হয় নাই, জীবন থেকে না অভিজ্ঞতা আর কি, যে খালি কলসি বাজে বেশি। এটা সবসময় দেখেছি। এই যে যুবলীগ, ছাত্রলীগ, তারপরে বড় বড় ব্যবসায়ী নেতা, রাজনীতিবিদ, তারা যেভাবে আওয়াজ দিত শেখ হাসিনার পাশে আছি, বিএনপি জামাতকে শিক্ষা দেবো, এই করবো সেই করবো, এখন দেখা যাচ্ছে যে যারা বড় বড় আওয়াজ দিয়েছে এখন তারাই সবার আগে পালিয়ে যাচ্ছে। একদম শ্রীলঙ্কায় যেমন পালিয়েছিল ঠিক সেভাবে পালিয়ে যাচ্ছে। তো আমি একটু পড়ে শোনাই যুগান্তরের খবর, যে প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রাখতেছেন না আলোচিত ব্যবসায়ীরা, মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক। আমি এর আগেও বলেছিলাম যে 2 ডজন মন্ত্রী এমপি দেশ ত্যাগ করেছিল এবং কারা কারা করেছিল তাদের নামও দিয়েছিলাম। তো এখন আরো কিছু মন্ত্রী এমপি দেশ ত্যাগ করতেছেন। এখানে যুগান্তরের খবর, চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে। যেই সব ব্যবসায়ী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তারাই কেউ দেশ ত্যাগ করছেন আগে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 17 জনের দেশ থেকে তথ্য পাওয়া গিয়েছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছেন। বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে অতি সম্প্রতি একটি অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী ও বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত, অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে সবার আগে দেশ ছেড়েছেন, তিনি প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেলাপ করে আজ BS 217 নম্বর ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে ভাগবেন তিনি। শুধু তিনিই নন, তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের বিষয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। মানে সকল টিকিট বুকড, মানে কার আগে কে দেশ ছাড়বে, এই বিদেশ চলে যাবে আর কি। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান যে শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস।
সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 584 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি দেশ ত্যাগ করেন। প্রায় একই সময়ে আরেকটি ফ্লাইটে এই তাপসের পরিবারের সদস্যরা তারা লন্ডন চলে যান। তাপস সিঙ্গাপুর গেছে, তার পরিবার লন্ডনে গেছে। শুধু তাই নাই, আজ বিভিন্ন সময়ে মোট 17 জন ভিআইপি সিআইপি দেশ ছাড়ার কথা রয়েছে। এই তালিকায় আছেন একাধিক মন্ত্রী, বিচারপতি এবং এমপি। আজ ভিআইপি লাউঞ্জ 1 রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরি আলম চৌধুরী, কৃষি মন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম। এই বিচারপতির কথা কি বলবো, এদের সবার সঙ্গেই আছেন একাধিক করে যাত্রী এবং সবাই সস্ত্রীক যাচ্ছেন। এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরি হাসনাল আলী চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক এমপি মোহাম্মদ হাবিব এবং সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন MBM এর এমডি ওয়াসিম রহমান, লায়লা স্টাইলেসের এমপি ইমরানুর রহমান, শেবপের চেয়ারম্যান ASM মহিউদ্দিন মোমেন, সার্ক সিসি এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন ও DBL এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন। আগামী কয়েকদিনে আরো যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গিয়েছে এবং সালমান এফ রহমান সপরিবারে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই সালমান এফ রহমান তার ছেলে শায়ান এফ রহমান এবং শায়ান এফ রহমানের স্ত্রীকে মানে দরবেশ বাবা তার ছেলে এবং ছেলের বউকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। মেয়র তাপস বিমানের ভিতরে দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এই ছবিতে দেখা যায় যে তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন, তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানান যে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন, তার সঙ্গে কাউকে পাওয়া যায়নি। এবং এই যে একটা কথা বলা হলো প্রথম দিকে যে একজন উদ্যোক্তা যিনি আসলে বলেছেন যে শেখ হাসিনার পাশে আজীবন থাকবেন, কিন্তু তিনি সবার আগে ভাগছেন। তিনি হচ্ছেন বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের চেয়ারম্যান, তিনি হচ্ছেন দর্জি নজরুল, ওই যে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান দর্জি নজরুল। এ সবাই কিন্তু পালিয়েছে। এদিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে আরো কিছু মন্ত্রী এমপি দেশ ত্যাগ করবেন। তাদের মধ্যে রজনীগন্ধা ভিআইপি টার্মিনাল 1 দিয়ে গাজী গোলাম দস্তগীর, তারপরে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ তিনি দেশ ত্যাগ করবেন। দোলন চাপা 2 ও 3 টার্মিনাল দিয়ে লিলি চৌধুরী সহ অনেকে দেশ ত্যাগ করবেন এবং কয়েকজন সেনা কর্মকর্তারও কিন্তু দেশ ত্যাগের খবর পাওয়া গিয়েছে, তারা দেশ ত্যাগ করবেন। এখন এই হচ্ছে কি অবস্থা দর্শক, এভাবেই কিন্তু সবাই পালাবে এবং পরে তারা পরিস্থিতি বুঝে ভালো মানুষের মতো আমরা তো চাইনি, আমাদেরকে বাধ্য করা হয়েছে, হাসিনার কথা না শুনলে আমাদেরকেই করতো সেই করতো এইসব বলে বিভিন্ন দোয়াই টোয়াই দিয়ে যখন আন্দোলনে টুতু জমবে তখন এই যে দুর্নীতিবাজ লোকগুলো তারা আবার হাঁটি পাপা করে নতুন সরকারের সঙ্গে মিশে সেম দুর্নীতি, সেম শেয়ার বাজার লুট, সেই নদী লুট, ভূমি লুট, প্রকল্প লুট এগুলি করা শুরু করবে। তো এদেরকে আমরা চিনে রাখবো। এরা বিদেশে আজকে চলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু এদেরকে কোনোভাবেই দেশে এলেও আমরা আর সেই সুযোগ দেব না এবং এভাবে পালাতেই থাকবে। এবং আমরা অলরেডি আরো খবর পেয়েছি যে বিশাল একটা বড় অংশ যারা আসলে দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে নাই, দুর্নীতি করছে, টাকা পয়সা কামাইছে, তারা আসলে এখন ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছে। তারা বলতেছে আমরা পরিস্থিতির শিকার। তো তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, তাদের বিচার করতে হবে, কারণ যারা এই দেশকে দুর্নীতির আখড়া বানিয়েছে, দেশের সম্পদ লুট করেছে, এখন তাদের ভালো মানুষ সাজার আর কোনো ওয়ে নাই। এখন আপনি সারা জীবন কাম করলেন, আপনি কিয়ামতের একদিন আগে ভালো হয়ে গেলেন, ভালো হয়ে বললেন যে হ্যাঁ আমি তো সৎ, এটা হতে পারে না। তো আমি আহ্বান জানাবো যে ছাত্র আন্দোলনের যদি যারা থাকেন ওই এলাকায় বিমানবন্দরটা একটু ঘেরাও করে রাখেন, যাতে এইসব দুর্নীতিবাজরা দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। এখন আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন, কি বলতে চান। দেশ ছেড়ে যে আওয়ামী লীগের এই এমপি মন্ত্রীরা পালিয়ে গেল আগে ভাগে, তো আপনারা কি বলবেন ভাই? কোটা সংস্কার আন্দোলনের সময়ই এই যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন, দুবাই পাড়ি জমিয়েছে সরকারি দলের প্রভাবশালী এই এমপি মন্ত্রীরা। মানে শিক্ষার্থীদের আন্দোলন এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে সরকারের উপর মহল পর্যন্ত লড়ে গেছে, কেঁপে গেছে। প্রধানমন্ত্রী আভাস পাচ্ছে যে তার সময় আর বেশিক্ষণ নাই, তার পতন নিশ্চিত এই আন্দোলনের মধ্য দিয়েই হয়তো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে আপনাদের অপিনিয়ন জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।